আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই ব্যতিক্রম আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো যে ন্যারেশনের উপর ধারাবাহিকভাবে ক্লাস চলছে। অলরেডি 4টি ক্লাস পাবলিশ হয়েছে। আজকে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম ক্লাস। আজকে পঞ্চম ক্লাসের নির্ধারিত বিষয়টি হচ্ছে, দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কার্স কোথায় বসে, কিভাবে বসে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ক্লাসে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব বসে অর্ডার, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, টোল্ড, ফরবেড বা প্রপোজড। এখন কখন এবং কোথায় কোনটি বসে? যদি আদেশ বুঝায় তাহলে বসে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্টেড। আর আদেশ, উপদেশ, অনুরোধ, রিপোর্টেড স্পিচ দ্বারা যদি এই তিনটার কোনটি পরিষ্কার ভাবে না বুঝায়, অর্থাৎ রিপোর্টেড স্পিচ দেখে যদি তোমরা বুঝতে না পারো যে এটা কি অর্ডার, অ্যাডভাইস না রিকোয়েস্টেড, সেক্ষেত্রে আমরা কি বসাবো? সেক্ষেত্রে বসাবো টোল্ড। আর নিষেধ হলে ফরবেড, আর প্রস্তাব হলে প্রপোজড। তাহলে আদেশ, অর্ডার, উপদেশ, অ্যাডভাইস, অনুরোধ, রিকোয়েস্টেড, কোনটি পরিষ্কার করে না বুঝলে টোল্ড, নিষেধ ফরবেড, আর প্রস্তাব হলে প্রপোজড। আর দেখো, লিঙ্কার বসে টু বা দ্যাট। এই দ্যাটটা কখন বসে? যখন প্রপোজ থাকে, অর্থাৎ যখন প্রস্তাব বোঝায়। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যখন লেটস বা লেটাস থাকে, যে বিষয়ে এর পূর্ববর্তী যে ক্লাসটি হয়েছে, অর্থাৎ চতুর্থ যে ক্লাস হয়েছে ন্যারেশনে, সেই ক্লাসে আমি লেটাস, লেটস এবং যে দ্যাটের ব্যবহার এটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি, খুব সহজ করে। তোমরা এই ক্লাসটি করার পূর্বে অবশ্যই পূর্বের প্রত্যেকটি ক্লাস, অর্থাৎ পূর্বের 4টি ক্লাস ভালো করে দেখে নাও, তাহলে এই ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে। এখন দেখো, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড। আমি যদি প্রথমে কয়েকটা সেন্টেন্স লিখি, যেমন লিখলাম, মনে করো যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মনে করো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মনে করো লিখলাম হচ্ছে রাইট দ্য পোয়েম। আবার মনে করে লিখলাম হচ্ছে প্লিজ গিভ মি ইয়োর পেন। দেখো, স্বাভাবিকভাবে এই প্রথম সেন্টেন্সটা, এটা কি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা কি উপদেশ। রাইট দ্য পোয়েম, এটা কি আদেশ। যদি শিক্ষক, অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের উপর এটা অনেকটা নির্ভর করে। যদি সেটা আদেশ বুঝায় তাহলে কি অর্ডার। আর প্লিজ গিভ মি ইয়োর পেন, এটা অবশ্যই যেহেতু প্লিজ আছে সেহেতু কি অনুরোধ। এখন এই তিনটি সেন্টেন্সকে আমি তিনটা রিপোর্টেড স্পিচে পরিণত করি। দেখো, ভার্ব কমার মধ্যে থাকে রিপোর্টিং স্পিচ, তোমরা জানো। সামনে আমরা রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্ট নেই। যেমন মনে করো দ্য টিচার said to me always speak the truth. The teacher said to me write the poem. আর মনে করো he said to me। দেখো, এখানে যে তিনটি সেন্টেন্স আমি লিখেছি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা কি দ্য টিচার said to me, শিক্ষক বলতেছে আমাকে সবসময় সত্য কথা বলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে এটা কি অবশ্যই উপদেশ। দ্য টিচার said to me রাইট দ্য পোয়েম, শিক্ষক আমাকে বলতেছে যে কবিতাটি লেখো, তাহলে শিক্ষক কি করবে? অবশ্যই আমাকে অর্ডার করবে, এটা কি আদেশ, অর্ডার। আর দ্য বয় said to me প্লিজ গিভ মি ইয়োর পেন, বালকটি আমার কাছ থেকে কি চাচ্ছে? আমার কলমটি চাচ্ছে। প্লিজ আছে, তাহলে সে অবশ্যই কি করবে? অনুরোধ করবে। তাহলে এটা উপদেশ, এটা আদেশ, এটা হচ্ছে অনুরোধ। এখন দেখো তো, উপদেশ বুঝালে কি বসে? অ্যাডভাইস বসে, তাই না? লেখা আছে এখানে অ্যাডভাইস বসে রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে said to উঠে যায়, said to এর পরিবর্তে কি বসবে? এখানে said to উঠে যায়, said to এর পরিবর্তে বসবে অ্যাডভাইসড। তাহলে কি হলো? দা টিচার অ্যাডভাইসড মি। এখানে রাইট দ্য পোয়েম, এটা কি আদেশ, আর আদেশ হলে কি বসবে? অর্ডার। তাহলে এখানে সেট টু কি বসবে? অর্ডার। তাহলে দা
টিচার অর্ডার মি। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারতেছো। দেখো প্লিজ গিভ মি ইওর পেন, প্লিজ গিভ মি ইওর পেন, এটা কি অনুরোধ, আর অনুরোধ হলে কি বসবে রিকোয়েস্টেড। তাহলে এখানে সেড টু তে কি বসবে, সেড টু পরিবর্তে বসবে রিকোয়েস্টেড। তাহলে দা বয় রিকোয়েস্টেড মি। দেখো আমাদের রিপোর্টিং ভার্বের কাজ শেষ, আমাদের প্রত্যেকটা রিপোর্টিং ভার্বের কাজ শেষ। এখানে অ্যাডভাইস, এখানে অর্ডার, এখানে রিকোয়েস্টেড, এটা উপদেশ, এটা আদেশ, এটা অনুরোধ। এখন দেখো লিঙ্কার কি বসে, টু বসে, কারণ ড্যাটটা তো বসে আসলে লেট যুক্ত সেন্টেন্স হইলে। আমি কিছুক্ষণ আগে বললাম যে লেট যুক্ত সেন্টেন্স হলে ড্যাট বসে, লেট ছাড়া কিন্তু কখনোই ড্যাট বসে না। ইম্পারেটিভে সবসময় কি বসে, টু বসে। আর ইম্পারেটিভ আরেকটা কথা এখানে আমি বলি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, যে সেন্টেন্সটা মূলত কি দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়। যেমন দেখো এখানে গিভ, এখানে রাইট, এখানে স্পিক, গিভ, রাইট, স্পিক, এবং যে সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে কি সাবজেক্ট আছে, নেই। রাইট দ্য পয়েম, সাবজেক্ট আছে, নাই। প্লিজ গিভ মি ইওর পেন, সাবজেক্ট আছে, নাই। যে সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে এবং যে সেন্টেন্স সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়, সেটা কি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা এখন তাহলে আমরা আসি লিঙ্কারে। দেখো লিঙ্কারে কি বসে, অলওয়েজ কি বসে, টু বসে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হলে সেখানে কি বসবে, টু বসবে। আর লিঙ্কারটা বসে কোথায়, এই যে কমাগুলো আছে, এই কমাগুলো উঠে যায় এই কমার জায়গায়। মূলত এই যে কমাটা আছে মাঝখানে, এই কমার জায়গায় বসে টু। এখানে কমার জায়গায় কি বসবে, টু। এখানে কমার জায়গায় কি বসবে, টু। এই যে মির পরে কমা, মি টু, মি টু, মি টু। বুঝা গেছে? এখন টুর পরে কিন্তু সবসময় কি বসে, ভার্বটা চলে আসে, তাই না? ইনফিনিটিভ টু, টুর পরে কি আসে, ভার্ব আসে। এখানে ভার্ব কি, স্পিক টু, স্পিক দা ট্রুথ। একটা কথা অলওয়েজ মাথায় রেখো, সেটা হচ্ছে টু প্লাস যখন ভার্ব হবে, ভার্বের কিন্তু অলওয়েজ কি ফর্ম, ভার্ব ওয়ান ফর্ম, মানে কি প্রেজেন্ট ফর্ম। ভার্বের যে মূল ফর্ম, বেস ফর্ম, সেটা কিন্তু, যেমন দেখো টু প্লাস ভার্ব, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টুর পরে কখনোই ভার্বের অন্য কোনো ফর্ম বসে না, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। টুর পরে অলওয়েজ ভার্বের কি ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। আর এই টুটাকে তখন কি বলে, ইনফিনিটিভ টু। এই টু কিন্তু তখন ইনফিনিটিভ টু। তাহলে দ্য টিচার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ। দেখো এই কারণে স্পিকের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। টু স্পিক দ্য ট্রুথ, এই যে অলওয়েজটা বাকি আছে, অলওয়েজ তো শেষে লিখে দাও। পরটা দ্য টিচার অর্ডার্ড মি টু, টুর পরে কি আসবে, ডাইরেক্ট ভার্ব আসবে। ভার্ব কি, রাইট। এখানেও রাইটের কোনো পরিবর্তন হবে না, টু রাইট দা পয়েম। এখানে আসো, the boy said to me please give me your pen, please give me your pen। তার টুর পরে কি আসবে, টুর পরে ভার্ব আসবে। ভার্ব কি, টু গিভ। এখন দেখো এখানে দুটো প্রোনাউন আছে, এই প্রোনাউন দুটো কিন্তু চেঞ্জ হবে, কারণ আমি ন্যারেশনের প্রথম ক্লাসেই বলেছি যে এই যে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু, রিপোর্টেড স্পিচের মধ্যে কিন্তু দুইটা জিনিস পরিবর্তন হয়, একটা টেন্স, একটা পার্সন। একটা টেন্স, একটা পার্সন। এখানে টেন্সের চেঞ্জ হয় নাই, কারণ টুর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, এখানে গিভ গিভই আছে, কিন্তু পার্সন তো চেঞ্জ হবে। এখন দেখো মি কোন পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে, রিপিটিং ভার্বের সাবজেক্টকে। প্রিভিয়াস ক্লাসে আমি বলেছি যে ফার্স্ট পার্সন অনুসরণ করে রিপিটিং ভার্বের সাবজেক্টকে। রিপিটিং ভার্বের সাবজেক্ট কি, দা বয়। দা বয়ের প্রোনাউন কি, হি। তাহলে এখন কি বসবে, হি বসবে। তবে না দেখো, হি নয়, হির একটু ফর্ম চেঞ্জ হবে, কারণ মি এখানে কি ফর্ম, অবজেক্ট ফর্ম। মির সাবজেক্ট কি, আই। এখানে আই থাকলে হি হইতো, কিন্তু এখানে তো মি আছে, আয়ের অবজেক্ট মি, তাহলে হির অবজেক্ট কি, হিম। টু গিভ হিম। আসো ইওর। ইওর কোন পার্সন, ইওর সেকেন্ড পার্সন। আর সেকেন্ড পার্সন অনুসরণ করে কাকে, রিপিটিং ভার্বের অবজেক্ট কে। এখানে রিপিটিং ভার্বের অবজেক্ট কি, মি। এই ইওর অনুসরণ করবে মি কে। রিপিটিং ভার্ব, এটা রিপিটিং ভার্ব, এর অবজেক্ট কে। অবজেক্ট কি এখানে, মি। এখন দেখো মি আর ইওর কিন্তু সেম ফর্ম নয়। প্রথম ক্লাসে বলেছি একটা প্রোনাউনের তিনটা ফর্ম হয়, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজিটিভ ফর্ম। আই মি মাই, আই সাবজেক্ট, মি অবজেক্ট, পজিটিভ মাই। সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজিটিভ ফর্ম। একইভাবে তাহলে ইউ যে প্রোনাউন, এই ইউ প্রোনাউনের তিনটা ফর্ম হবে। একটা হচ্ছে সাবজেক্ট ফর্ম ইউ, একটা অবজেক্ট ফর্ম এটাও ইউ, একটা পজিটিভ ফর্ম এটা হচ্ছে ইওর। ইউ এর কিন্তু সাবজেক্ট অবজেক্ট সেম।
কিন্তু পজিটিভ ভিন্ন। দেখো ইওর জায়গায় তাহলে কি আসতেছে, মাই আসতেছে না, ইওর জায়গায় মাই, তাহলে ইওর অনুসরণ করতেছে মি কে, কিন্তু মি তো অবজেক্ট ফ্রম, মির লাইনে তো ইউ আছে, ইওর নেই, তাহলে মির পজিটিভ ফর্ম কি মাই, মাইর লাইনে কি আছে, ইওর আছে। সবসময় একটা লাইন অনুসরণ হবে, যেহেতু এটা পজিটিভ এর লাইনে পজিটিভ ফর্মটাই আসবে, তাহলে মির পজিটিভ ফর্ম হচ্ছে মাই, তাহলে টু গিভ হিম মাই পেন। আসলে তোমরা বুঝতে পেরেছো যে উপদেশ অ্যাডভাইসড, আদেশ অর্ডার, অনুরোধ রিকোয়েস্টেড। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফরবেড। এই ফরবেডটা একটু বুঝাই দিই। ফরবেড কি, নিষেধ করা, না করা। ফরবেডটা হচ্ছে না করা। মনে করো আমরা আরেকটি সেন্টেন্স লিখি এখানে, মনে করো ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। এটা একটা রিপোর্টেড স্পিচ। এটা মনে করে বলতেছে দ্য টিচার said to me, মনে করো দ্য টিচার said to me don't tell a lie, মিথ্যা কথা বলো না। এখন টিচার এটা কি করতেছে, উপদেশ দিচ্ছে। যদি আমরা এটা উপদেশ হিসেবে ধরি, তাহলে এই said to তে কি আসবে, এখানে অ্যাডভাইস আসবে, তাই না? তাহলে দ্য টিচার অ্যাডভাইসড মি, দেখো একটু ঠিক আছে, said to উঠে যাবে, এর পরিবর্তে অ্যাডভাইসড আসবে, দ্য টিচার অ্যাডভাইস অবজেক্ট মি। এখন দেখো এই সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সের একটু পার্থক্য আছে, বা এটার সঙ্গে এর আগে যে তিনটা সেন্টেন্স বুঝিয়েছি সেই তিনটার পার্থক্য হচ্ছে এটা কিন্তু নাবোধক। আগের গুলো সবগুলোই কি ছিল, হাবোধক ছিল। রাইট দ্য পোয়েম, এটাও হাবোধক ছিল। স্পিক দ্য ট্রুথ, এটাও হাবোধক ছিল। প্লিজ গিভ মি ইওর পেন, এটাও হাবোধক। কিন্তু এই সেন্টেন্সটা কি, নাবোধক। এখন হাবোধক হলে শুধু টু বসে, এই যে এখানে টু বসছে, লিঙ্কার বসছে টু। কিন্তু নাবোধক হলে কি বসবে, নাবোধক হলে কিন্তু বসবে নট টু। নাবোধক হলে নট টু, হাবোধক হলে শুধু টু, নাবোধক হলে কি বসবে এখানে নট টু। যেহেতু ডন্ট নেগেটিভ, নট টু টেল এ লাই, নট টু টেল এ লাই। এখন যদি আমরা এই সেন্টেন্সে সেড টু পরিবর্তে অ্যাডভাইস বসাইছি, এই অ্যাডভাইসের জায়গায় যদি আমরা ফরবেড বসাই, যদি আমরা এখানে ফরবেড বসাই, তাহলে কি হবে, দা টিচার ফরবেড মি। খেয়াল করো, আমরা অ্যাডভাইস না বসিয়ে শিক্ষক আমাকে নিষেধ করতেছে মিথ্যা কথা বলতে, তাই না? দা টিচার ফরবেড মি, শিক্ষক আমাকে নিষেধ করতেছে ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। এখন আমি যদি ফরবেডটা ইউজ করি, ফরবেড শব্দটা অলরেডি কি নেগেটিভ। ফরবেড মানে কি, না করা, নিষেধ করা। যেহেতু ফরবেড শব্দটা নেগেটিভ, সেহেতু এখানে যে নট টু, এই নটটা আর এখানে থাকবে না, কারণ অলরেডি আমরা নেগেটিভ এখানে পেয়ে গেছি। এই নট এখানে আর থাকবে না। যদি আমরা অ্যাডভাইসের জায়গায় অনেক সময় ফরবেড ইউজ করি, তাহলে এই যে নট টু পরিবর্তে কি বসবে, শুধু টু, টু টেল এ লাই। দ্য টিচার ফরবেড মি টু টেল এ লাই। তাহলে এখানে একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে সেন্টেন্স নেগেটিভ হলে আমরা ফরবেড বসাবো, আর যখন ফরবেড বসাবো তখন কিন্তু শুধু টু বসবে। কিন্তু ফরবেড না বসে যদি আমরা অ্যাডভাইস বা অর্ডার এই টাইপের যদি রিপোর্টিং ভার্বগুলো বসাই, অর্থাৎ ফরবেড বাদে যেগুলো আছে সেগুলো বসাই, তাহলে নেগেটিভে কিন্তু অবশ্যই কি আসবে, নট টু আসবে। কিন্তু ফরবেড হলে শুধু টু। তাহলে এই হলো আজকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার। আর একটা কথা আমি এখানে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে দেখো এখানে একটা শব্দ আছে প্লিজ। কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা প্লিজ শব্দটি পাবো। প্লিজের পরিবর্তে যদি আমরা এখানে পোলাইটলি বা কাইন্ডলি বসাই, আমরা যদি এই রিকোয়েস্টের পূর্বে পোলাইটলি বা কাইন্ডলি বসাই তাহলেও চলবে। যদি আমরা পোলাইটলি বা কাইন্ডলি না বসাই তাহলেও চলবে। কারণ প্লিজ মানে কি, অনুরোধ করা। প্লিজ মানে অনুরোধ করা। আমরা প্লিজের পরিবর্তে এখানে রিকোয়েস্টেড বসাইছি, এখানে সেই টুর পরিবর্তে যখন রিকোয়েস্টেড বসছে তার মধ্যে প্লিজের ব্যবহারটাও হয়ে গেছে। আমরা প্লিজটা ডাইরেক্ট উঠিয়ে দিলেও চলবে, অথবা দা বয় কাইন্ডলি রিকোয়েস্টেড মি, দা বয় পোলাইটলি রিকোয়েস্টেড মি, তাহলেও চলবে। এটা আমরা বসালেও আমাদের কোনো সমস্যা নেই, বা যদি বাদ রেখে শুধু রিকোয়েস্টেড দিয়ে লিখি তাও সেন্টেন্স কারেক্ট। তাহলে এই আজকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহারটা ক্লিয়ার হইলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে ন্যারেশনের
নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার হাজির, অর্থাৎ আমি আবার হাজির হবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।